সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের রসায়ন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রিপন চন্দ্র সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের দুটি সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব আজকে। পরিমাণগত রসায়ন অধ্যায়ের জারণ বিজারণ সমতা এবং তার গাণিতিক সমস্যা একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই অংশ থেকে দুইটি সৃজনশীল সমাধান করতে চেষ্টা করব। বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে 25 মিলিলিটার 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ ইকুইভ্যালেন্ট 15 মিলিলিটার KMnO4 দ্রবণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ইকুইভ্যালেন্ট 12 মিলিলিটার অম্লীয় FeSO4 ফেরাস সালফেট দ্রবণ। তো এইখানে গ নম্বর প্রশ্নে বলা আছে পি ও সি পাত্রের দ্রবণের মধ্যে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তো আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াটির সমতা করে নেই আগে। বি ও সি পাত্রের দ্রবণদ্বয়ের ক্ষেত্রে দেখো FeSO4 হলো FeSO4 বিজারক ও KMnO4 জারক। FeSO4 বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে Fe2+ ও SO4 2- সালফেট আয়ন তৈরি করে। মূলত ফেরাস আয়নটি বিজারক হিসেবে কাজ করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিয়োজিত হয়ে পটাশিয়াম আয়ন তৈরি করে আর MnO4- পারম্যাঙ্গানেট আয়ন তৈরি করে। মূলত পারম্যাঙ্গানেট আয়নটি জারক। এখানে K+ SO4 2- এগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। তো আমরা জারণ অর্ধবিক্রিয়া যদি দেই, জারণ অর্ধবিক্রিয়া তাতে কি হয় দেখো, এখানে Fe2+ Fe3+ পরিণত হয়। Fe2+ থেকে Fe3+ হতে গেলে একটি ইলেকট্রনের ত্যাগ হতে হবে। তাই একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Fe3+ পরিণত হয়। আবার বিজারণ অর্ধবিক্রিয়ায় দেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া কি হচ্ছে, এখানে MnO4- এটা অম্লীয় মাধ্যমে Mn2+ পরিণত হয়। এটা আমাদের জানা থাকতে হবে। দেখো এখানে অক্সিজেনের জারণ মান -2, তাই 4 দুগুণে 8, 8 থেকে 1 যদি যায় তাহলে হলো 7, ম্যাঙ্গানিজের +7, আর এখানে হলো +2, তাহলে +7 থেকে +2 হলো 5টা ইলেকট্রন গ্রহণ করলো। আর এইখানে অক্সিজেন যেহেতু 4টা বেশি, তাকে পানিতে কনভার্ট করতে গেলে আমার ডাবল পরিমাণে H+ লাগবে। 8টা H+ দিলাম, এখানে 4 অণু পানি তৈরি হবে। এটা 2 নম্বর সমীকরণ হিসাবে রাখলাম। এখন দেখো, যদি তুমি এটাকে 5 দিয়ে গুণ করো তাহলে ইলেকট্রনের সমতা হয়ে যায়। কিন্তু KMnO4 বা MnO4- যেই সমীকরণে থাকে সেখানে সাধারণত এটার দ্বিগুণ না হলে পূর্ণ সংখ্যায় সমতা হয় না, ভগ্ন সংখ্যায় সমতা হয়। তাই এটাকে 2 দিয়ে গুণ করলে এটা তোমার 10টা হয়ে গেল ইলেকট্রন, তখন এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তো সেভাবে করে আমরা যোগ করলেই ইলেকট্রনটা বাদ যাবে। তো আমরা সেটা করছি। তো দেখো এই অংশটা মুছে দিলাম। হ্যাঁ, এখন দেখো 1 গুণন 10 যোগ 2 গুণন 2 করে পাই কি পাইব, হ্যাঁ এখানে 10 Fe2+ -10 ইলেকট্রন তৈরি হবে 10 Fe3+, আর
MnO4 মাইনাস দুইটা প্লাস 10 ইলেকট্রন প্লাস 16H প্লাস, এখানে তৈরি হবে 2Mn2 প্লাস প্লাস 8 অণু পানি। এখন যদি এটাকে যোগ করে দিই, ইলেকট্রন ইলেকট্রন সমতা যেহেতু কাটা যাবে, বাদ যাবে, MnO4টাকে আমরা আগে লিখব 2MnO4 মাইনাস প্লাস 10 Fe2 প্লাস প্লাস 16H প্লাস 2Mn2 প্লাস প্লাস 10 Fe3 প্লাস প্লাস 8 অণু পানি হলো। এটি হলো আয়নিত অবস্থায় সমতাকৃত সমীকরণ। এখানে প্রয়োজনীয় দর্শক আয়ন বা প্রয়োজনীয় আয়ন যোগ করে আমরা পাই প্রয়োজনীয় আয়ন যোগ করে পাই দেখো কি পাই, এইখানে দর্শক আয়ন যদি K+ হয় তাহলে K+ যোগ করব আমরা KMnO4 দুইটা, আর এখানে সালফিউরিক অ্যাসিড নিলে সালফেট থাকবে FeSO4 10টা, আর সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে হাইড্রোজেন আয়ন আছে দুইটা, তাই এখানে 8টা দিলেই 8 দুগুণে 16টা H+ হলো, আর এখানে 2MnSO4 2+ যেহেতু তার সাথে মাইনাস অংশটা যাবে, প্লাস FeSO4 Fe2SO4 হোল 3, এটার 10টা লাগবে তো ফেরিক, 5টা দিলেই 5 দুগুণে 10টা হলো, আর 8 অণু পানি। এরপরে দেখো এখানে পটাশিয়াম দুইটা বেশি আছে, আর এখানে 8 আর 10 18টা সালফেট, তো এখানে 3 5 15 আর 2 17টা, তাহলে একটা সালফেটও বেশি আছে, তাহলে এখানে তৈরি হবে অটো তৈরি হবে এটা পটাশিয়াম সালফেট। ওকে, এটাই হলো বি এবং সি দ্রবণের মধ্যে সংগঠিত জারণ বিজারণ বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। এরপরে ঘ নম্বরে বলেছে এ ও বি পাত্রের দ্রবণ ব্যবহার করে সি পাত্রের লোহার পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো এটি একটি বিজারক পদার্থ, এটি একটি জারক পদার্থ। এই বিজারক পদার্থের দ্রবণ দ্বারা এই জারক পদার্থটির দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যাবে। এরপরে এই জারক পদার্থের দ্রবণ ব্যবহার করে আমরা এই বিজারক পদার্থে কতটুকু লোহা আছে বা আয়রন আছে তার পরিমাণ আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে এই দুইটার বিক্রিয়া দিয়ে আমরা বিপাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করে নিই। দেখো ঘ নাম্বারের ক্ষেত্রে এ ও বি পাত্রের দ্রবণের ক্ষেত্রে দেখো এখানে KMnO4 যদি থাকে তাহলে দেখলাম আমরা একটু আগেই যে 5টি ইলেকট্রন গ্রহণ করে, 2টা থাকলে এটা 10টি ইলেকট্রন গ্রহণ করবে। দেখো এটা থাকলে কি হবে, এর সাথে এই যে অক্সালিক অ্যাসিডের যে অক্সালেট আয়ন সেটা ইলেকট্রন ত্যাগ করতে পারে 2টা, তাহলে অক্সালিক অ্যাসিডের অক্সালেট আয়ন যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাই এর 5 অণু লাগবে এটার সাথে যদি সমতা করতে চাই আমরা। আর এর সাথে আরও কি লাগবে সেটা আমরা পরে আসতেছি। দেখো এখানে Mn যেহেতু 2টা আছে তাহলে এখানে MnSO4 হবে, আর এখানে অক্সালিক অ্যাসিড 5টা, একটা অক্সালেট আয়ন থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে এটা 5টা বলে 10টা কার্বন ডাইঅক্সাইড হবে। প্লাস খেয়াল করো এইখানে জারক পদার্থের মধ্যে অক্সিজেন আছে 4 দুগুণে 8টা, তাহলে 8টা অক্সিজেন দিয়ে 8 অণু পানি এদিকে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এরপরে এইখানে দেখো এই যে H+ যে আছে এখানে H+-এর 8 অণু পানি তৈরি করতে গেলে 5 দুগুণে 10টা হলো, তাহলে আরও তো 6টা লাগবে, সেই 6টার জন্য আমরা 3টা সালফিউরিক অ্যাসিড আমরা এখানে দিব। ওকে, তাহলে এখানে সালফেট হইল 2টা আর এখানে হলো 3টা,
তাহলে একটা সালফেট বেশি আছে, দুইটা পটাশিয়াম বেশি আছে, তাহলে এখানে K2SO4 হবে। এইভাবে একটু সমতাটা করে নিতে পারো, অথবা তুমি যদি সেইভাবে সমতা একেবারে টোটাল করে আসো সেটাও সমস্যা নাই। দেখো এখানে KMnO4 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই H2C2O4 এর মোল সংখ্যা সমান KMnO4 এর ক্ষেত্রে 2 আর H2C2O4 এর ক্ষেত্রে আছে 5। এটা আমরা বসাই দিলাম। এখন দেখো এই যে মানে এই যে সমীকরণটা, এখানে আমরা মোল সংখ্যার পরিবর্তে আমরা কি বসাতে পারি সেটা আমরা একটু দেখি। দেখো এখানে এরকম লেখা যাবে, দেখো বাদে আমরা এরকম লিখতে পারি VKMnO4 ইন্টু SKMnO4 বাই VH2C2O4 ইন্টু SH2C2O4 ইকুয়াল টু 2/5। কীভাবে লিখলাম? এই যে মোল সংখ্যা সমান মোলার ঘনমাত্রা ইন্টু আয়তন, এটা বলা যায়। তাহলে যদি KMnO4 এর মোল সংখ্যা বলো, তাহলে তার মোলার ঘনমাত্রা ইন্টু তার আয়তন, আবার H2C2O4 এর ক্ষেত্রে তার মোলার ঘনমাত্রা ইন্টু তার আয়তন। ওকে, তো এই মানগুলো দেওয়া আছে আমার। VKMnO4 এর মানটা দেওয়া আছে 15 মিলিলিটার, SKMnO4 এর মানটা আমরা জানতে চাচ্ছি। H2C2O4 এর মানটা দেওয়া আছে দেখো 25 মিলিলিটার, আর H2C2O4 এর মান দেওয়া আছে 0.1 মোলার। SKMnO4 ইকুয়াল, এদিক খেয়াল করো, এখানে এর সাথে যে এই যে আর গুণন অবস্থায় আছে, নিচে চলে যাবে VKMnO4 ইন্টু 5, আর উপরে যাবে 2 ইন্টু VH2C2O4 ইন্টু SH2C2O4। তো এই মানগুলো আমরা বসিয়ে দিই। 2 ইন্টু 25 ইন্টু 0.1। VKMnO4 এর ক্ষেত্রে আছে 15 ইন্টু 5। তাহলে এই ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্টটা আসে 0.0666 মোলার। তাহলে আমরা বি পাত্রের KMnO4 দ্রবণের ঘনমাত্রাটা, মোলার ঘনমাত্রাটা পেয়ে গেলাম। এবারে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা যেহেতু জানা আছে, আয়তন যেহেতু জানা আছে, এই দ্রবণ ব্যবহার করে পরের পাত্রের ক্ষেত্রে আয়রনের পরিমাণ কত সেটা আমরা বের করতে পারবো। BOC পাত্রের দ্রবণের ক্ষেত্রে, BOC পাত্রের দ্রবণ দ্বয়ের ক্ষেত্রে, আচ্ছা একটু আগেই কিন্তু আমরা এটা সমতা করেছি। আবারও যদি বলতে চাও, KMnO4 যেহেতু, তাহলে এটার দুইটা লাগবে, 2 KMnO4, একটা Mn 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটায় 10টা গ্রহণ করলো, আর ফেরাস ছাড়তে পারে মাত্র একটা। হ্যাঁ, তাহলে ফেরাস সালফেটের ফেরাস একটা ছাড়ে, তাই এটার 10টা লাগবে তার সমান হতে। আর এইখানে অ্যাসিড লাগবে। এরপরে তৈরি হবে কি দেখো, MnSO4 হবে, যেহেতু Mn2+ হয় তাহলে MnSO4 হবে 2টা, প্লাস এখানে দেখো এই ফেরাস সালফেট যেহেতু, তাহলে ফেরিক সালফেট হবে। ফেরিক সালফেট আমরা লিখি Fe2SO4 3 ফেরিক সালফেট, এবং এটার যেহেতু 10টা হওয়ার কথা, তাহলে এখানে 5 অণু দিলেই 5 দুগুণে 10 হলো। আর এখানে দেখো জারকের মধ্যে অক্সিজেন আছে 8টা, তাহলে পানি হবে 8 অণু। তাহলে 8 অণু পানির জন্য আমার 8টা H+ দরকার, এই জন্য 8টা সালফিউরিক অ্যাসিড এখানে আমরা দিতে পারি। ওকে, আর এখানে সালফেট আছে 3 × 5 = 15, আর 2 = 17, আর এখানে আছে 10 আর 8 = 18। তার মানে একটা সালফেট
এবং দুইটা পটাশিয়াম বেশি আছে, তাই এখানে পটাশিয়াম সালফেট তৈরি হবে। হ্যাঁ, এটা হলো সমতাকৃত সমীকরণটা। এখানে KMnO4 এর আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে। এটা ব্যবহার করে ওই দ্রবণে, ফেরাস সালফেট দ্রবণে কতটুকু লোহা বা আয়রন আছে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে আমরা লিখতে পারি, এখানে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 10 মোল FeSO4 এটা লেখা যায়। তো এইখান থেকে দেখো আমরা একটু মিনিমাইজ করতে পারি। 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল FeSO4। এখানে 5 মোল Fe2+ লেখা যায়, ইকুইভ্যালেন্ট যেহেতু তাই। Fe2+টা আমরা প্রয়োজন, সালফেটটা প্রয়োজন নেই, তাই আবার লিখতে পারি আমরা 5 মোল শুধু Feও লিখতে পারি। আচ্ছা, তো 1 মোল KMnO4 মানে 1 লিটারে যদি 1 মোল থাকে তাহলে 1 মোলার হলো তার ঘনমাত্রা। তাহলে আমরা লিখতে পারি 1 লিটার, দ্যাট মিন্স 1000 মিলিলিটার 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট 5 ইন্টু 55.85 এত গ্রাম Fe। আচ্ছা, এবারে 1 মিলিলিটার 1 মোলার KMnO4 যদি হয় তখন কি হবে? তখন এখানে হবে 1000 নিচে চলে যাবে, এত গ্রাম Fe। এখন দেখো এইখানে KMnO4 এর পরিমাণ কিন্তু তাতে দেওয়া আছে 15, এটা খেয়াল করতে হবে। এখানে 15 মিলিলিটার দেওয়া আছে এবং তার ঘনমাত্রা আমরা একটু আগে বের করে নিয়েছি 0.0666 এত মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট, এই দুইটা সংখ্যায় উপরে চলে যাবে 55.85 ইন্টু 15 ইন্টু 0.0666 বাই 1000 এত গ্রাম Fe। তো আমরা এটা ক্যালকুলেশন করে মানটা লিখতে পারি। সে মানটা হবে 0.2789 গ্রাম। তাহলে সি পাত্রে এই পরিমাণ লোহা বা আয়রন বিদ্যমান। তো আমরা প্রথমে এ পাত্রের দ্রবণ দিয়ে বি পাত্রের দ্রবণের জারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করলাম, পরে বি পাত্রের দ্রবণ দিয়ে আবার সি পাত্রে লোহার পরিমাণ নির্ণয় করলাম। দ্বিতীয় উদ্দীপকটি লক্ষ্য করো, বোর্ডে দেওয়া আছে দেখো, 1.3 গ্রাম অবিশুদ্ধ কপার গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 50 মিলিলিটার দ্রবণ তৈরি করা হয়েছে। দ্বিতীয় পাত্রে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ দেওয়া আছে। এরপর তৃতীয় পাত্রে 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দেওয়া আছে। গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায়। আচ্ছা, প্রমাণ দ্রবণ মানে যার ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে তৃতীয় যেই পাত্র সেইখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে সেটা হলো প্রমাণ দ্রবণ। তো আমরা গ নম্বরের ক্ষেত্রে লিখতে পারি Na2S2O3 দ্রবণটি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ। এক্ষেত্রে V1S1 ইকুয়াল টু V2S2। তাহলে প্রাথমিক ঘনমাত্রা মানে প্রথমে যে ঘনমাত্রা ছিল S1 ইকুয়াল টু 0.2 m, প্রাথমিক আয়তন V1 সমান 100 মিলিলিটার। এরপরে পরিবর্তিত আয়তন V2 সমান হোয়াট?
হ্যাঁ, পরিবর্তিত ঘনমাত্রা, দ্যাট মিন্স মোলার ঘনমাত্রা S2 ইকুয়াল টু 0.01 m সেন্টিমোলার, যেহেতু তাই। তাহলে এখান থেকে B2 এর মান যদি আমরা বের করি, তাহলে B1 S1 বাই S2, V1 এর মান 100, S1 এর মান 0.2, নিচে হলো 0.01, এখানে ওভারঅল 2000 মিলিলিটার। তো আগে ছিল 100 মিলিলিটার, আর এখন সেটা পরিবর্তিত হয়ে হলো 2000 মিলিলিটার। তাহলে 100-র সাথে আরও 1900 মিলিলিটার পানি যোগ করতে হবে। তাহলে উক্ত দ্রবণে আরও পানি যোগ করতে হবে, ওই যে 2000 মাইনাস 100 মিলিলিটার ইকুয়াল টু এত মিলিলিটার। এটাই হলো গ নম্বরের আনসার। এখন দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা একটা দ্রবণ পেলাম যেটাতে ঘনমাত্রা দেওয়া আছে, মানে প্রমাণ দ্রবণ। তো সেটার আলোকে কপারের বিশুদ্ধতার পরিমাণ বা ভেজালের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে কি করতে হবে, কপার সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত হলে কপার সালফেট তৈরি করবে। সেই কপার সালফেট একটা জারক, সেটা আবার পটাশিয়াম আয়োডাইড বিজারকের সাথে বিক্রিয়া করবে। সেই পটাশিয়াম আয়োডাইড বিজারকের সাথে বিক্রিয়া করে আয়োডিন মুক্ত করবে। সেই মুক্ত আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করে এখানে মাত্রিক সমীকরণ দেখিয়ে কপারের পরিমাণ নির্ণয় করা যায়। সেটা আমরা করছি। দেখো ঘ নম্বরে প্রথমে দেখো এই যে কপার প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর হলো পানি। সালফার ডাইঅক্সাইড সালফেট দুটো হয়েছে, এখানে 2 দিলাম, পানি 2টা দিলেই সমতা হলো। এরপরে এই যে কপার সালফেটে কপার 2+ সে ইলেকট্রন গ্রহণ করে, আর পটাশিয়াম আয়োডাইডে Ki I- ইলেকট্রন ত্যাগ করে। তো এখানে আমরা যদি সমতা করতে চাই, দেখো এটার 2টা লাগবে, এখানে তৈরি হবে কিউ প্লাস আয়োডাইড, তাই। আর এখানে আবার মুক্ত আয়োডিন তৈরি হয়, তার জন্য 4টা আয়োডিন হয়ে গেল, তার জন্য এখানে 4 দেবো আমরা, প্লাস পটাশিয়াম 4টা আর সালফেট আছে 2টা পটাশিয়াম সালফেট দেব। এই যে এইখানে যে মুক্ত আয়োডিন তৈরি হয়েছে, এই মুক্ত আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে। এখানে আয়োডিনটা জারক, সোডিয়াম থায়োসালফেটটা বিজারক। সোডিয়াম থায়োসালফেট একটা ইলেকট্রন ত্যাগ করে, আর আয়োডিন 2টা গ্রহণ করে, তাই এটার 2 অণু দিলাম। এখানে তৈরি হবে Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট, আর তৈরি হবে সোডিয়াম আয়োডাইড 2টা। ওকে, হ্যাঁ, আমি যে কথাটা বলে থাকি সেটা হলো, দেখো ফেসবুকে আমার একজন ফ্রেন্ড, তার যে ফ্রেন্ড আছে তারা আমার পরিচিত না হলেও কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড। তো সেরকমভাবে এখানে আয়োডিনের ফ্রেন্ড হলো কপার সালফেট, এখানে আয়োডিনের ফ্রেন্ড হলো সোডিয়াম থায়োসালফেট। আয়োডিন হলো কমন ফ্রেন্ড, আর এই আয়োডিন কমন ফ্রেন্ড হওয়ার কারণে ওরা হলো মিউচুয়াল ফ্রেন্ড। তাহলে এদের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখাতে পারি। তাহলে এখানে লেখা যায়, কি লেখা যায় দেখো, 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট। আমরা একটু মিনিমাইজ করে নিতে পারি, 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট। এখানে কপার সালফেট পুরোটাই আমার প্রয়োজন নাই, শুধু কপারটাকে দরকার। তো আমরা এরকম লিখতে পারি 1 মোল কপার 2+ ইকুইভ্যালেন্ট
1 মোল কপার ইকুইভ্যালেন্ট বলেই আমরা এটা লিখতে পারলাম। দেখো এখানে দেখো 1 মোল সোডিয়াম থায়োসালফেট এটা যদি 1 লিটারে থাকে অর্থাৎ 1000 মিলিলিটার দ্রবণে থাকে তখন তার ঘনমাত্রা হবে 1 মোলার। তখন আমরা এটা দিয়ে কপারের পরিমাণটা বের করতে পারবো। তাহলে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট, এখানে আমরা মোলকে গ্রামে কনভার্ট করে দিই। এটার পারমাণবিক ভর 63.5 এত গ্রাম কপার, বা 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 × 63.5 বাই 1000 এত গ্রাম কপার। আর তৃতীয় পাত্রে আমার 100 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ আছে এবং 0.2 মোলার তার ঘনমাত্রা। তাহলে এটার ক্ষেত্রে হবে 63.5 100 × 0.2 বাই 1000 এত গ্রাম কপার। তো এইখানে রেজাল্ট যেটা আসবে ক্যালকুলেশনের পরে 1.27 গ্রাম। কিন্তু আমরা যে কপারের টুকরা নিয়েছিলাম অবিশুদ্ধ কপারের টুকরা তার ভর ছিল 1.3 গ্রাম, আমরা পেয়েছি 1.27, তো বাকিটুক ভেজাল। তাহলে আমরা লিখতে পারি ভেজালের পরিমাণ দেখো কত, 1.3 মাইনাস 1.27 গ্রাম ইকুয়াল টু 0.03 গ্রাম। এটা হলো ভেজালের পরিমাণ। ভেজাল হোক বিশুদ্ধতা হোক আমরা শতকরা এককে প্রকাশ করি। তাহলে আমরা বলতে চাই ভেজালের শতকরা পরিমাণ। আচ্ছা, শতকরা পরিমাণ আমরা দেখো যেই ভেজালটা পেয়েছি 0.03 গ্রাম সেটা 1.3 গ্রাম থেকে পেয়েছি। তাহলে আমরা উপরে লিখব 0.03, নিচে 1.3, পার্সেন্টেজে যেহেতু করবো 100, তো এখানে আসবে 2.3077 এত পার্সেন্ট। তো আনসারটা এতই হবে 2.3077%। তাহলে আমরা উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে সকল দ্রবণ ব্যবহার করে আমরা 1 নং পাত্রে কপারের বিশুদ্ধতার পরিমাণ বা ভেজালের পরিমাণ বের করতে পারি। এটা ভেজালের পরিমাণ বের হলো, 100 থেকে যদি এটা বাদ দাও তাহলে যা থাকবে সেটা হবে বিশুদ্ধতার পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা উপকৃত হবে।